কল্পনা করুন তো, আগামীকাল থেকে আপনি যদি হুট করে কারো জীবন থেকে ধুলোর মতো মিলিয়ে যান, কোনো মেসেজ নেই, কল নেই, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো রিয়াকশনও নেই, একদম নিরেট নীরবতা। আপনার কি মনে হয়, সে আপনাকে খুব সহজে ভুলে যাবে, নাকি প্রথমবারের মতো আপনার অভাবটা তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দেবে এবং সে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে? আজকের আলোচনা সাইলেন্ট ট্রিটমেন্ট নিয়ে। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে দিই, এটি কাউকে স্রেফ ইগনোর করার কোনো সস্তা কৌশল নয়, বরং এটি হলো আপনার অনুপস্থিতি বা না থাকাকে একটি প্রচণ্ড শক্তিতে রূপান্তর করার শিল্প। ভুলভাবে চুপ থাকা আপনাকে দুর্বল প্রমাণ করে, কিন্তু সঠিক উপায়ে নীরবতা পালন করলে সামনের মানুষের মনে আপনার প্রতি একাধারে ভয়, তীব্র কৌতূহল এবং অসীম সম্মান তৈরি হয়। আলোচনার শেষে এমন একটি মোক্ষম কথা বলবো যা শুনলে যে কোনো মানুষ নিজের গরজেই আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, এমনকি আপনি নিজে থেকে কিছু না চাইলেও। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা আসলে কি? আপনি হয়তো ভাবছেন শারীরিক ব্যথা, মৃত্যু ভয় কিংবা একাকিত্ব, কিন্তু না, মানুষের চিরন্তন দুর্বলতার নাম হলো অনিশ্চয়তা। আপনি যদি এই একটা শব্দকে ঠিকমতো নিজের আয়ত্তে আনতে পারেন, তবেই বুঝবেন কেন সাইলেন্ট ট্রিটমেন্ট এত শক্তিশালী অস্ত্র এবং কেন এটি সামনের মানুষটাকে মানসিকভাবে পুরোপুরি নাড়িয়ে দেয়। আসলে আমাদের মস্তিষ্ক সবসময় সব কিছু পরিষ্কারভাবে বা ক্ল্যারিটির সাথে দেখতে চায়। সেই স্পষ্টতা ভালো হোক কিংবা খারাপ, তাতে মস্তিষ্কের কিছু যায় আসে না, কারণ স্পষ্ট কোনো তথ্য পেলেই মস্তিষ্ক মনে করে পুরো পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে আছে। ধরুন আপনি কারো উপর ভীষণ রেগে আছেন এবং চিৎকার করছেন, তখন সামনের মানুষটি খুব ভালো করেই জানে যে আপনি রেগে আছেন। সে তখন সিদ্ধান্ত নেবার সুযোগ পায়। সে কি আপনাকে মানাবে, নাকি আপনার সাথে পাল্টা তর্ক করবে, নাকি আপনাকে ছেড়ে চলে যাবে। এমনকি যখন আপনি কাঁদেন, বারবার অভিযোগ করেন কিংবা একগাদা প্রশ্ন করেন, তখনও কিন্তু ক্ষমতার চাবিকাঠি সামনের মানুষটির হাতেই থাকে। সে মনে মনে জানে, আরে এ তো এখনও আমার মায়াজালে আটকে আছে, আমাকে হারানোর ভয়ে কাঁপছে। কিন্তু ম্যাজিকটা শুরু হয় ঠিক তখনই যখন আপনি আচমকা চুপ হয়ে যান, যখন কোনো শব্দ না করে, কোনো অভিযোগ না তুলেই আপনি কয়েক কদম পেছনে সরে আসেন। ঠিক সেই মুহূর্তে সামনের মানুষটির মাথা থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণটা কেড়ে নেওয়া হয়। এই যে কন্ট্রোল হারিয়ে ফেলা, এটাই মানুষকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। এবার মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনি যখন মৌনতা অবলম্বন করেন, তখন সামনের মানুষটি হাজারো প্রশ্নের গোলকধাঁধায় আটকে পড়ে। তার মাথায় তখন অবিরাম চলতে থাকে, ও হুট করে চুপ হয়ে গেল কেন? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি, নাকি আমার অস্তিত্বের এখন ওর কাছে আর কোনো দাম নেই? ও কি তবে অন্য কারো দিকে হাত বাড়ালো? এই উত্তরহীন প্রশ্নগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে থাকে, কারণ এখন গল্পের রাশ তার হাতে নেই, বরং আপনার নীরবতার হাতে। ঠিক এখান থেকেই পাওয়ার শিফট বা ক্ষমতার হাত বদল ঘটে। একটি বিশেষ কথা সবসময় মাথায় রাখবেন, সাইলেন্ট ট্রিটমেন্ট কিন্তু আপনার নীরবতা দিয়ে কাউকে ভয় দেখায় না, বরং তাকে ভয় দেখায় সেই অন্ধকারটা যা আপনার মনের ভেতরে কি চলছে তা তাকে বুঝতে দেয় না। মানুষের মস্তিষ্ক শূন্যতা সহ্য করতে পারে না। যেখানে তথ্যের অভাব থাকে, সেখানে মস্তিষ্ক নিজ থেকেই ভয়ঙ্কর সব কল্পনা আর ভয় তৈরি করে নেয়। আর বেশিরভাগ ক্ষেত্রে সেই কাল্পনিক ভয় বাস্তবের চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়। এই কারণেই আপনি যখন কাউকে ইগনোর করেন এবং সেই মানুষটা যদি মানসিকভাবে আপনার সাথে বিন্দুমাত্র যুক্ত থাকে, তবে সে বাধ্য হয়ে আপনাকে তার ভাবনার কেন্দ্রবিন্দুতে বসিয়ে দেয়। সে প্রতি মুহূর্তে আপনার কথা ভাবতে শুরু করে। এখন নিজের বিবেককে একটি ছোট্ট প্রশ্ন করুন তো, আপনি কি কখনো কাউকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছেন? এমনটা কি হয়েছে যে আপনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন কিংবা বড় কোনো আঘাতের কারণে চেয়েছিলেন সামনের মানুষটি অন্তত নিজের ভুলটা বুঝুক, আর তাই আপনি নিশ্চুপ হয়ে গিয়েছিলেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এবার একটা তিতা সত্যের মুখোমুখি হন। আপনি যেটাকে সাইলেন্ট ট্রিটমেন্ট ভেবেছিলেন, সেটা সাইলেন্ট ট্রিটমেন্ট ছিলই না। ওটা ছিল স্রেফ একটি ইমোশনাল রিয়াকশন বা আবেগ তাড়িত প্রতিক্রিয়া। আর মনে রাখবেন, আবেগ দিয়ে দেওয়া প্রতিক্রিয়া কখনো আপনাকে ক্ষমতা বা পজিশন দেয় না। এখানেই আমাদের দেশের সিংহভাগ মানুষ ভুল করে বসে। তারা ভাবে আমি কথা বলছি না মানেই আমি খুব শক্ত অবস্থানে আছি। কিন্তু সত্যিটা হলো, সব নীরবতা শক্তি নয়। কিছু নীরবতা জন্ম নেয় মনের গভীর ভয় থেকে, আর ভয় থেকে জন্ম নেওয়া এই নীরবতা আপনার ব্যক্তিত্বের গুরুত্ব বা ভ্যালুকে বাড়ানোর বদলে উল্টো কমিয়ে দেয়।
তাই জীবনের পাতায় আজ এই একটি লাইন আজই গেঁথে নিন। কাউকে ইগনোর করা হলো দুর্বলতা, আর কৌশলগত অনুপস্থিতি বা স্ট্র্যাটেজিক অ্যাবসেন্স হলো একটি প্রচণ্ড শক্তিশালী রণকৌশল। এখন এই দুটোর পার্থক্য খুব নিবিড়ভাবে বোঝার চেষ্টা করুন। ইগনোর করা বা অবজ্ঞা করা আসলে কি? যে মানুষ ইগনোর করে সে বাইরে থেকে নিজেকে খুব শান্ত দেখানোর চেষ্টা করে, কিন্তু তার ভেতরটা ছটফট করতে থাকে। সে মনে মনে কি চায় জানেন? সে চায় সামনের মানুষটি নিজে থেকে আসুক। সে সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে, কখন একটা কল বাজবে, কখন একটা মেসেজ আসবে, কখন সে জিজ্ঞেস করবে কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? অর্থাৎ তার পুরো মনোযোগ বা ফোকাস এখনও সেই সামনের মানুষটির উপরেই পড়ে আছে। সে চুপ করে আছে কারণ সে মনে মনে এক আকাশ আশা পুষে রেখেছে। আর যেখানে প্রত্যাশা বা আশা থাকে সেখানে ব্যক্তিত্বের কোনো জোর থাকে না। এই কারণেই দেখা যায় ইগনোর করতে থাকা মানুষটি সামনের মানুষের কাছ থেকে সামান্য একটু গুরুত্ব বা অ্যাটেনশন পেলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এক মুহূর্তের মধ্যেই তার সব জেদ, সব নীরবতা আর সব গাম্ভীর্য শেষ হয়ে যায়। অন্যদিকে কৌশলগত অনুপস্থিতি বা স্ট্র্যাটেজিক অ্যাবসেন্স জিনিসটা সম্পূর্ণ আলাদা। এটি একটি রাজকীয় নীরবতা। এখানে মানুষ চুপ থাকে এই জন্য নয় যে তাকে কেউ মানাতে আসবে, বরং সে চুপ থাকে এই কারণে সে এখন নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শিখেছে। তার মানসিকতা অনেকটা এমন যে আমি বারবার নিজেকে ব্যাখ্যা করতে যাব না, আমি বারবার অনুরোধ করে নিজেকে ছোট করব না। যদি এই মানুষটি আমার মূল্য বুঝতে না পারে তবে আমি সসম্মানে এক কদম পেছিয়ে যাব। এই একটি চিন্তাই পুরো সমীকরণ বদলে দেয়। এখানে নীরবতা মনোযোগ ভিক্ষা করার কোনো মাধ্যম নয়, বরং এটি আপনার আত্মসম্মান আর স্ট্যান্ডার্ড বুঝিয়ে দেওয়ার এক অমোঘ অস্ত্র। বিষয়টা অনেকটা প্রতিদিনের খবরের কাগজ বনাম ব্রেকিং নিউজের মতো। আপনি যদি সবসময় সবার জন্য সহজলভ্য বা অ্যাভেইলেবল থাকেন, সব কল রিসিভ করেন, মেসেজ দেওয়া মাত্রই রিপ্লাই করেন, হাজারো অবহেলা সয়েও মানিয়ে নেন, তবে আপনার গুরুত্ব হয়ে যায় সেই বাসি খবরের কাগজের মতো, যা কেউ যত্ন করে তুলে রাখে না। কিন্তু যখন হুট করে কোনো ব্রেকিং নিউজ আসে, তখন মানুষ সব কাজ ফেলে টিভির দিকে তাকায়। ইগনোরিং আর কৌশলগত অনুপস্থিতির তফাৎ ঠিক এখানেই। আপনি যখন কোনো ঘোষণা ছাড়াই, কোনো চেঁচামেচি ছাড়াই শান্তভাবে নিজেকে সরিয়ে নেন, তখন সামনের মানুষটির মস্তিষ্কে এক প্রচণ্ড ঝাঁকুনি লাগে। আর এই নীরব ঝাঁকুনিটা সে সারা জীবন মনে রাখে। আপনি যদি আগেই বলে দেন যে আপনি কথা বলবেন না, তবে আপনার নীরবতা একটি সস্তা নাটকে পরিণত হয়। কিন্তু আপনি যদি কিছুই না বলে গভীর এক দূরত্ব তৈরি করেন, তবে সেই মানুষটির মনে হাজারো প্রশ্ন জন্ম নেয় যে হঠাৎ এমন কেন হলো, আমি কি ভুল কিছু করলাম, নাকি ও আসলেই এখন আমায় পরোয়া করে না। ঠিক এখান থেকেই তার উপর এক তীব্র মানসিক চাপের সৃষ্টি হয়। এবার একটি অত্যন্ত অপ্রিয় কিন্তু চিরন্তন সত্য কথা শুনুন। আপনি সরে যাওয়ার পর যদি দেখেন সামনের মানুষটি বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না বা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তবে তার মানে এই নয় যে আপনি মূল্যহীন। তার মানে হলো আপনি এতকাল একটা মিথ্যে মোহ বা ইলিউশন আঁকড়ে ধরে বেঁচেছিলেন। সেই মোহ ভেঙে যাওয়াটা কষ্টের নয় সন্দেহ, কিন্তু এই কষ্টটাই আপনাকে শিকল ছিলে মুক্ত করবে। মনে রাখবেন, হারানোর ভয় সবার ওপর কাজ করে না। এটি কাজ করে কেবল তাদের ওপর যাদের জীবনে আপনি মূল্যবান কিছু দিতে পেরেছেন। আপনি যত বেশি আপনার নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেবেন, তত নিজেকে সস্তা করে তুলবেন। কাউকে হারানোর ভয় দেখানোর সবচেয়ে বড় শক্তি তখনই আসে যখন আপনি মানসিকভাবে এই প্রস্তুতি নিয়ে ফেলেন যে সে চলে গেলেও আমি দিব্যি টিকে থাকব। এই আপোষকমহীন মানসিকতাই আপনাকে অন্যের চোখে অপরাজেয় আর ভয়ঙ্কর শক্তিশালী করে তোলে। একটু গভীরভাবে ভেবে দেখুন, দুজন মানুষ চুপ করে আছে। প্রথমজন চুপ ঠিকই, কিন্তু তার ভেতরটা ছটফট করছে আর ভয়ে কাঁপছে, পাছে প্রিয় মানুষটা তাকে ভুলে না যায়। আর দ্বিতীয়জন চুপ, কিন্তু তার ভেতর এক পাহাড় সমস্থিরতা। বিশ্বাস করুন, সামনের মানুষটি খুব সহজেই এই দুই নীরবতার পার্থক্য ধরে ফেলে। প্রথমজনের নীরবতা আসলে সস্তায় একটু মনোযোগ বা অ্যাটেনশন ভিক্ষা চায়, কিন্তু দ্বিতীয়জনের নীরবতা সরাসরি সম্মান দাবি করে। আর মনে রাখবেন, মানুষের মনে ভয়ের চেয়ে সম্মানের দাপট সবসময় অনেক বেশি শক্তিশালী হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল পয়েন্টে। যখন সামনের মানুষটি আপনার অনুপস্থিতিটা হাড়ে হাড়ে টের পেতে শুরু করে,
যখন সে কল্পনা করে আপনি জীবনযুদ্ধে অনেকটা এগিয়ে গেছেন আর সে আগের জায়গাতেই পড়ে আছে, তখন তার সামনে দুটি পথ খোলা থাকে। সে হয় আপনার কদর করতে শিখবে, নয়তো নিজের ইগো বাঁচাতে আপনাকে সবার কাছে ভিলেন বা অপরাধী বানাবে। যদি দেখেন সে আপনাকে দোষারোপ করছে বা ভিলেন বানাচ্ছে, তবে বুঝে নেবেন আপনার নীরবতা সার্থক হয়েছে। সে আপনাকে ভয় পেতে শুরু করেছে, কারণ মানুষ সাধারণত তাকেই সবচেয়ে বেশি দোষী বানায় যাকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছে। আলোচনার এই পর্যায়ে আমি আপনাকে সেই বিশেষ কথাটির দিকে নিয়ে যাব যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে সাবধান, এই কৌশলটি তখনই কাজ করবে যখন আপনি সত্যিই নিজেকে ভেতর থেকে বদলে ফেলবেন। আপনি শুধু বাইরে থেকে চুপ থাকবেন কিন্তু নিজের উন্নতির জন্য বা সেলফ গ্রোথের জন্য কিছু না করেন, তাহলে এই কৌশল আপনার কোনো কাজে আসবে না। এবার খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানেই গল্পের আসল টুইস্ট। আপনি চুপ ছিলেন, এক কঠিন নীরবতা আর দূরত্ব বজায় রেখেছেন এবং একই সাথে নিজের ওপরেও কাজ করেছেন। এখন সেই মানুষটি হঠাৎ ফিরে আসে, মেসেজ করে, কল করে কিংবা খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করে, কি অবস্থা, সব ঠিকঠাক তো? ঠিক এই জায়গাতেই ৯৯% মানুষ সব তালগোল পাকিয়ে ফেলে। কেন জানেন? কারণ তাদের ভেতরের পুরনো ভয়টা আবার জেগে ওঠে। তারা ভাবে, এই তো সুযোগ, এবার যদি একটু বেশি ভাব ধরি তাহলে হয়তো মানুষটা আবার হারিয়ে যাবে। এই ভয়ের বশবর্তী হয়ে মানুষ তখন হয় খুব বেশি কথা বলে ফেলে, নয়তো লম্বা চওড়া কৈফিয়ত বা ব্যাখ্যা দিতে শুরু করে। মাথায় গেঁথে নিন, যেই মুহূর্তে আপনি নিজেকে ব্যাখ্যা করতে শুরু করবেন, ঠিক সেই মুহূর্তে আপনি সব ক্ষমতা বা কন্ট্রোল হারাবেন। বুঝতে শিখুন, এটা কোনো সাধারণ আড্ডা নয়, এটি একটি সাইকোলজিক্যাল মুহূর্ত। এই সময় আপনার মুখ থেকে বেরোনো প্রত্যেকটি শব্দ হয় আপনার সম্মান আকাশচুম্বী করবে, নয়তো চিরদিনের জন্য ধুলোয় মিশিয়ে দেবে। এখন ভাবুন, আপনি যদি তাকে পুরনো কষ্টের ফিরিস্তি দিতে শুরু করেন, তাকে বোঝাতে চান যে তার আচরণে আপনি কতটা ভেঙে পড়েছিলেন, তবে তার মাথায় কি বার্তা যাবে? সে ভাববে, আরে এ তো এখনও সেই পুরনো জায়গাতেই পড়ে আছে, তার মানে সে এখনও আমার উপর মানসিকভাবে পুরোপুরি নির্ভরশীল। আর এই মানসিক পরনির্ভরশীলতা কখনো সম্মান বয়ে আনে না। এই কারণেই আমি কোনো লম্বা ব্যাখ্যা, অভিযোগ বা রাগের কথা বলছি না। আপনাকে বলতে হবে স্রেফ একটি লাইন, আমি নিজের ওপর কাজ করা শুরু করেছিলাম, এরপর বাকি সব কিছু এমনিতেই পরিষ্কার হয়ে গেছে। আপনার মনে হতে পারে, এত সাধারণ একটা কথায় কিসের এত শক্তি? এখানেই লুকিয়ে আছে গভীর মনোবিজ্ঞান। এই একটি বাক্যের ভেতর 3টি শক্তিশালী গোপন বার্তা আছে। 1, আমি তোমার জন্য থেমে থাকিনি। এর মানে হলো তার অনুপস্থিতিতে আপনি মুষড়ে পড়েননি, তার অপেক্ষায় জীবনটাকে আটকে রাখেননি। এটি সামনের মানুষের ইগোতে সরাসরি আঘাত করে, কারণ অধিকাংশ মানুষ ভেবে নেয় যে সে চলে গেলে অন্যজন হয়তো পাগল হয়ে যাবে। আপনি যখন সেই ধারণাটা ভেঙে দেন, তখন সে প্রচণ্ড ঝাঁকুনি খায়। 2, আমার স্পষ্টতা অন্য কারো উপর নির্ভরশীল নয়। আপনি কিন্তু এটা বলেননি যে আমি বুঝেছি তুমি খারাপ বা এখন সব মেনে নিয়েছি, বরং আপনি বলেছেন আপনি নিজের ওপর কাজ করেছেন। তার মানে হলো আপনার মনের শান্তি বা ক্ল্যারিটি তার উপর নির্ভর করে না। আর যখন আপনার ভালো থাকা অন্য কারো অনুমতির ওপর নির্ভর করে না, তখন আপনি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। 3, তুমি আর আমার জগতের কেন্দ্রবিন্দু নও। আপনি হয়তো সরাসরি মুখে এ কথাটি বলছেন না, কিন্তু আপনার ব্যক্তিত্ব দিয়ে তাকে হাড়ে হাড়ে অনুভব করিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সেই কথা যা সরাসরি বলা হয় না কিন্তু স্পষ্ট বোঝা যায়। এখন খুব মন দিয়ে কৌশলটা বুঝুন। এই মোক্ষম লাইনটি বলার পর আপনি একদম চুপ হয়ে যাবেন। কোনো বাড়তি কথা নয়, কোনো ফলো আপ মেসেজও নয়, কোনো পাল্টা প্রশ্নও নয়। এবার নীরবতাকে তার কাজ করতে দিন। এই নীরবতাই এখন আপনার সবচেয়ে বড় মারণ অস্ত্র। কারণ এবার সামনের মানুষটি ঠিক সেই অনিশ্চয়তার মুখে এসে দাঁড়াবে যেখানে আপনি একসময় দাঁড়িয়ে রাত কাটিয়েছেন। সে এখন পাগলের মতো ভাববে, ও এত ব্যস্ত হয়ে গেল কবে থেকে? আমাকে মানানোর বা আমার সাথে কথা বাড়িয়ে নিজেকে সঠিক প্রমাণ করার কোনো চেষ্টাই কেন ও করছে না? তবে কি ও সত্যিই আমাকে ছাড়া বাঁচতে শিখে গেছে? এই হাজারো অমীমাংসিত প্রশ্নই তার ভেতরে আপনার জন্য নতুন করে সম্মান আর সমীহ তৈরি করবে। তবে এখানে একটি বড় ফাঁদ আছে। অনেক মানুষ এই কথাগুলোকে স্রেফ একটি স্ক্রিপ্ট বা মুখস্থ বুলি হিসাবে ব্যবহার করে,
কিন্তু ভেতর থেকে তারা সেই আগের দুর্বল মানুষটিই থেকে যায়, আর এখানেই সব ভেস্তে যায়। মনে রাখবেন, এই কৌশল তখনই জাদুর মতো কাজ করবে যখন আপনি সত্যিই নিজের ওপর কাজ করবেন এবং ভেতর থেকে বদলে যাবেন। কারণ মানুষ মানুষের গলার স্বর আর চোখের ভাষা বা এনার্জি পড়তে পারে। আপনার কণ্ঠে যদি সামান্যতম মিনতি বা করুণা ভিক্ষা থাকে, তবে এই শক্তিশালী লাইনটি নিমিষেই মরে যাবে। আপনার চোখে যদি আবার ফিরে পাওয়ার প্রত্যাশা থাকে, তবে পুরো বিষয়টি অর্থহীন হয়ে পড়বে। কিন্তু আপনার ভেতরে যদি এক পাহাড় সম আত্মবিশ্বাস আর স্থিরতা থাকে, তবেই এই একটি লাইন তার মস্তিষ্কে ঝড়ের মতো গুঞ্জন তুলবে। এবার সবচেয়ে কঠিন আর ভয়ঙ্কর প্রশ্নটি নিয়ে ভাবুন। এই লাইনটি বলার পরেও যদি সেই মানুষটি আপনাকে হারিয়ে ফেলে, তবে কি সেটা আপনার পরাজয়? উত্তর হলো না, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় আসল জয়। কারণ আপনি যখন নিজের সবচেয়ে উন্নত সংস্করণ বা বেস্ট ভার্সন হয়েও কারো কাছে যথেষ্ট হতে পারেন না, তখন বুঝে নেবেন সেই মানুষটি কোনোদিন আপনার যোগ্যই ছিল না। এই উপলব্ধিটুকু হয়তো শুরুতে কিছুটা যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু এটাই আপনাকে জীবনের পরবর্তী ধাপে নিয়ে যাবে। স্মরণ রাখবেন, সম্মান কোনো দয়া বা করুণার দান নয়। সম্মান নিয়ে কখনো হাটে বাজারে দর কষাকষি করা যায় না। সম্মান তখনই আসে যখন সামনের মানুষটি স্পষ্ট দেখতে পায় আপনি তাকে ছাড়াও নিজের জীবনে স্বয়ংসম্পূর্ণ। আর এই স্বয়ংসম্পূর্ণতাই আপনাকে অন্যদের ভিড়ে অনন্য আর মূল্যবান করে তোলে। তাই দিন শেষে সবচেয়ে জরুরি কথা একটাই, নিজের ওপর কাজ করা এক মুহূর্তের জন্য থামাবেন না। অন্যের আচরণ বদলানোর আশায় পথ চেয়ে বসে থাকবেন না। যেদিন আপনি নিজের ছায়ার মতো নিজের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে শিখবেন, সেদিন এই পুরো দুনিয়া আপনাকে একদম আলাদা নজরে দেখতে শুরু করবে। পরিশেষে একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আপনার এই নীরবতা, এই কৌশলী অনুপস্থিতি আর সেই মোক্ষম একটি লাইন, এগুলো কেবল কিছু টেকনিক বা চালাকি নয়। এগুলো হলো আপনার ভেতরের সত্যিকারের আমূল পরিবর্তনের এক স্বাভাবিক প্রতিফলন। আর যখন আপনার ভেতরের এই পরিবর্তনটা খাঁটি হয়, তখন সম্মান নিজে থেকেই আপনার দুয়ারে এসে কড়া নাড়ায়, সব সময়। যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটিকে একটি লাইক দেবেন।